ঢাকা শহর যানজট, মানুষ আর কোলাহলের এক মেগা সিটি। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৪,০০০ মানুষের বাস এখানে। কিন্তু এত মানুষের চোখের সামনে একদম দিনের আলোতেই এমন কিছু অন্ধকার জগৎ অপারেট করছে, যা নিয়ে সিভিল সোসাইটিতে আমরা হয়তো কখনো আলাপই করতে চাই না। আজকের এই বিশ্লেষণে আমরা ঢাকার সেরকমই একটা ডিপেস্ট আর ডার্কেস্ট রিয়ালিটিকে ডিকনস্ট্রাক্ট করব। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া একজন রিয়েল লাইফ সার্ভাইভারের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখব ব্ল্যাকমেল সিন্ডিকেটগুলো ঠিক কীভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই কোটেশনটা একটু খেয়াল করুন। আমি কোনো মানুষকে ওর বয়সী দেখি নাই, সব 40+। এরকম হাজারো সিন্ডিকেট আছে যারা এরকম মেয়ে সাপ্লাই করে। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া সার্ভাইভারের এই কথাগুলো কিন্তু আক্ষরিক অর্থেই হাড়হিম করা। উনি একদম পরিষ্কার বলছেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বা নির্দিষ্ট ১-২ জন মানুষের কাজও না। এরকম হাজারো সিন্ডিকেট আছে যাদের টার্গেটই হলো বয়স্ক ক্লায়েন্টের কাছে মেয়েদের সাপ্লাই দেওয়া। আজকে আমরা ঠিক এই বিশাল নেটওয়ার্কটারই ভেতরের মেকানিজমটা বোঝার চেষ্টা করব। তো এই সিন্ডিকেটগুলো আসলে কিভাবে তাদের শিকার ধরে? এদের খুব ছক বাঁধা একটা প্রিডেটরস প্লেবুক আছে। কাজ হয় মূলত ৩টা ধাপে। ১. ভিকটিমের দুর্বলতা বা ভালনারেবিলিটি আইডেন্টিফাই করা। ২. তার বিশ্বাস অর্জন করা। আর ৩. ডিপেন্ডেন্সি তৈরি করে ব্ল্যাকমেল করা। চলুন দেখি কিভাবে প্রকাশ্য দিবালোকে একটা আস্ত মানুষকেই সাইকেলের ভেতর আটকে ফেলা হয়। সেকশন 1, ফাঁদের শুরু এবং প্রথম পরিচয়। পুরো ব্যাপারটা শুরু কিন্তু হয় একদম সাদামাটা একটা সিচুয়েশন থেকে। রোজার মাস, ভিকটিম তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছেন। তো একদিন ইফতারের পর রাস্তায় একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলেন। সেফটির কারণে স্মার্টফোনটা বাসায় রেখে আসতেন, আর সাথে থাকা বাটন ফোনটার ব্যালেন্স আর চার্জ দুই তখন শেষ। ঠিক এই ক্যাজুয়াল মুহূর্তটারই সুযোগ নেয় সিন্ডিকেটের এক লোক। একদম ভদ্র সেজে এসে সে নিজের ফোনটা অফার করে। জাস্ট একটা নিরীহ মুহূর্ত, আর এভাবেই কিন্তু ট্র্যাপের একদম প্রথম ধাপটা সেট হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই ভিকটিমই কেন? এই ১২,০০০ সংখ্যাটা এখানে খুব ক্রুশিয়াল। সোর্স থেকে আমরা জানতে পারি মেয়েটার বয়স তখন মাত্র ১৭। বাবা ব্যবসায় অনেক বড় অঙ্কের টাকা ধরা খেয়ে বেকার, পরিবারে চরম অশান্তি আর কিয়স। এই বয়সেই সে কল সেন্টারে জব আর টিউশনি মিলিয়ে মাসে ওই ১২,০০০ টাকার মতো আয় করে সংসার টানার চেষ্টা করছিল। এই যে ফ্যামিলি প্রেশার আর ট্রমা, এটা তার ভেতর মারাত্মক একটা ভালনারেবিলিটি তৈরি করেছিল। সে জাস্ট চাইতো একটুখানি মানসিক শান্তি, আর ট্রাফিকাররা ঠিক এই পয়েন্টটাতে হিট করে। এই পুরো ঘটনার টাইমলাইনটা দেখলে আপনি অবাক হবেন। কাজগুলো কত ফাস্ট আর নিখুঁতভাবে হয় দেখেন। ডে 1, হঠাৎ রাস্তায় দেখা। ডে 2, একসাথে রিকশায় ঘোরা। আর মাত্র ৪ নম্বর দিনেই সোজা ডিওএইচএসে একটা ফেক অফিসে নিয়ে যাওয়া। এত দ্রুত মুভ করার মেইন রিজনটাই হল ভিকটিমকে তার চেনা জগৎ থেকে পুরোপুরি আইসোলেট করে ফেলা। সেকশন 2, বিশ্বাস অর্জন ও মিথ্যাচার। ওই ট্রাফিকার লোকটা দাবি করেছিল ডিওএইচএসে তার একটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার অফিস আছে, কিন্তু রিয়ালিটি কি ছিল জানেন? সোর্সের মতে ভিকটিম সেখানে গিয়ে দেখে অফিস বলতে কিছু নাই। ফ্রিজে কোনো খাবার নাই, রান্নাঘরে হাঁড়ি পাতিল নাই, পুরো ফ্ল্যাট জুড়ে শুধু সারি সারি বেডরুম আর খাট। বেসিক্যালি এটা ছিল ঘণ্টা চুক্তিতে ভাড়া নেওয়া একটা স্পেস, যেগুলো মূলত অনৈতিক কাজের জন্য ইউজ হয়। এত বড় একটা রেড ফ্ল্যাগ, অথচ ওই ট্রাফিকার খুব স্মুথলি ফ্যামিলির বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেয়। ট্রাস্ট বিল্ড করার জন্য এরা খুব সূক্ষ্ম সাইকোলজিক্যাল গেম খেলে। যেমন শুরুতে খুব রেসপেক্টফুল একটা ফিজিক্যাল বাউন্ডারি মেইনটেইন করা, যাতে ভিকটিম সেফ ফিল করে। এরপর ভিকটিমের ফ্যামিলি ট্রমাগুলো খুব সিম্পাথি নিয়ে শোনা, এমনকি না চাইতেও ২-৩ হাজার টাকার মতো ফাইন্যান্সিয়াল হেল্প করা। এই যে একটা সেভিয়ার বা রক্ষাকর্তা সাজার অভিনয়, এটা করে সে ধীরে ধীরে ভিকটিমের মনে খুব গভীর একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলে। সেকশন 3, মাদকের ব্যবহার, ইয়াবা বা গুটি। এইখান থেকেই আসলে মূল ক্রাইসিসটা শুরু। একদিন অতিরিক্ত ড্রিঙ্ক করার পর ভিকটিম যখন বাসায় যেতে ভয় পাচ্ছিলেন কারণ ফ্যামিলি অনেক স্ট্রিক্ট, তখন ওই ট্রাফিকার তাকে গুটি নামের একটা জিনিসের কথা বলে। সেটাকে প্রেজেন্ট করে জাস্ট একটা নেশা কাটানোর ওষুধ হিসেবে। কিন্তু সোর্স বলছে এই জিনিসটা আসলে ছিল ইয়াবা, মারাত্মক লেভেলের একটা অ্যাডিকটিভ স্টিমুলেন্ট। ভিকটিম টেরি পাননি যে তাকে অ্যালুমিনিয়াম ফয়েলে করে কী সেবন করানো হচ্ছে। সোর্সের দেয়া তথ্য অনুযায়ী প্রথম দিনেই ভিকটিমকে ট্রিক করে প্রায় ১০ থেকে ১২টা পিল খাওয়ানো হয়। রিয়াকশনটা ছিল ভয়াবহ। টানা ৩-৪ দিন সে ঘুমাতে পারেনি, চোখের পলক পড়ছিল না, এক নাগারে কথা বলছিল। আর এরপরই আসে একটা সিভিয়ার ডিপ্রেসিভ ক্র্যাশ। ড্রাগসটাকে এভাবেই আসলে একটা ওয়েপন বা অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছিল। স্ক্রিনের এই চার্টটা দেখলেই বুঝবেন ডায়নামিকটা কিভাবে শিফট হয়। কেমিক্যাল অ্যাডিকশনটা একবার তৈরি হয়ে যাওয়ার পর ওই ট্রাফিকারের কন্ট্রোল চলে যায় একদম হাই লেভেলে, আর ভিকটিমের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অটোনমি
নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। সেকশন 4 ব্ল্যাকমেইল ও অন্ধকার জগৎ। এটা হলো পুরো ঘটনার টার্নিং পয়েন্ট। একদিন ট্রাফিকার তার পরিচিত কিছু লোককে ওই বাসায় নিয়ে আসে। ভিকটিমকে স্পাইকড করা একটা ড্রিঙ্ক দেয়া হয়, যার ফলে সে প্রায় আনকনশাস হয়ে পড়ে। আর ওই অন্ধকার রুমে সেই তথাকথিত বন্ধুদের দ্বারাই তাকে অ্যাসল্ট করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই পুরো সময়টাতে ওই ট্রাফিকার নিজে দাঁড়িয়ে থেকে ভিডিও রেকর্ড করছিল। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল ব্ল্যাকমেইল করার মেটেরিয়াল জোগাড় করার একটা নিখুঁত প্ল্যান। এরপরের মেকানিজমটা একদম মেকানিক্যাল। ভিকটিম যখন রিয়েলাইজ করতে পারে যে কি হচ্ছে, সে সাথে সাথে কন্ট্যাক্ট কাট করার চেষ্টা করে। আর ঠিক তখনই ওই ট্রাফিকার ফেক আইডি থেকে সেই ড্রাগস নেওয়া আর অ্যাসল্টের ভিডিওগুলো তাকে পাঠিয়ে দেয়। ভিকটিমের সবচেয়ে বড় ভয়টাকেই তার বিরুদ্ধে ইউজ করা হয়। ব্যাস, সে পুরোপুরি ট্র্যাপড। সোর্স বলছে যখন ভিকটিম বলতো যে আমি পারতেছি না, আমি একটা মানুষ, তখন তাকে জোর করা হতো। একদিনে 2বার 3বার বিভিন্ন ক্লায়েন্টের কাছে পাঠানো হতো। সেকশন 5 নীরবতার কারণ ও কঠিন বাস্তবতা। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সে পুলিশের কাছে কেন গেল না? সোর্স জানাচ্ছে সে আসলে থানায় জিডি করতে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে জানানো হয় যে ড্রাগস আর এত বড় ঘটনার ইনভেস্টিগেশনের জন্য তাকে থানায় রাত কাটাতে হতে পারে। আর আইনি প্রক্রিয়ার কারণে তার ফ্যামিলিকে জানানোটা ম্যান্ডেটরি। একদিকে থানায় রাত কাটানোর ভয়, অন্যদিকে পরিবার জানলে চরম ভিকটিম ব্লেমিং বা পাবলিক হিউমিলিয়েশনের সংখ্যা। এই সিস্টেমিক ব্যারিয়ারগুলোর কারণেই শেষমেশ সে জিডিটা তুলে নিতে বাধ্য হয়। সার্ভাইভারের নিজের বলা এই কথাগুলো একটু খেয়াল করুন। আমার নিজের বাবা মা বলবে যে আমার এরকম ছেলেমেয়ের দরকারই নাই, আমার দোষ আছে, প্রথম থেকেই আমার দোষ। এই যে অ্যাবসোলুট সার্টেনিটি যে সমাজ জাস্টিস তো দেবেই না, উল্টো তাকেই থুতু ছিটাবে, এই জিনিসটাই আসলে সিন্ডিকেটগুলোকে সবচেয়ে বেশি হেল্প করে। আমরা আজকে যে কেস স্টাডিটা দেখলাম, এটা কিন্তু হিমশৈলের চূড়া মাত্র। সোর্স খুব ক্লিয়ারলি মেনশন করেছে যে এরকম হাজারো সিন্ডিকেট আছে। তারা মিডিয়াসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির 40+ বয়সের ক্লায়েন্টসদের কাছে এভাবেই রেগুলার সাপ্লাই দিচ্ছে। এটা জাস্ট একটা বিশাল ইন্ডাস্ট্রিয়ালাইজড অপারেশনের একটা ছোট্ট অংশ, যেটা আমাদের চোখের সামনেই দিব্য অপারেট করছে। সবশেষে একটা প্রশ্ন রেখে আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। আমাদের সমাজের এই যে একটা কমন টেন্ডেন্সি, যে কোনো কিছুতেই সবার আগে ভিকটিমকে দোষারোপ করা, এই সোশ্যাল স্টিগমাটাই কি দিন শেষে ওই ট্রাফিকার আর সিন্ডিকেটগুলো সবচেয়ে বড় প্রোটেকশন হিসেবে কাজ করছে না? অপবাদের এই ভয়টাই কি তাদের ব্ল্যাকমেলকে বারবার সফল হতে দিচ্ছে না? একটু ভেবে দেখবেন।